একটা জিনিস বলো দেখি, কম্পোজিট তো তুমি, আমি তো বললাম যে অ্যাটলিস্ট দুইটা ম্যাটেরিয়াল, তাহলে অ্যালয়ের মধ্যেও তো অ্যাটলিস্ট দুইটা ম্যাটেরিয়াল থাকে, তাহলে অ্যালয় কম্পোজিটে কি কোনো পার্থক্য আছে নাকি সবগুলো অ্যালয় কম্পোজিট নাকি, তোমরা কি জানো এটা? অ্যাকচুয়ালি স্যার, অ্যালয়ের মধ্যে যে দুটো মেটাল থাকে তারা তো একটা একটার সাথে মিশেও থাকতে পারে, আর যদি মিশে নাও থাকে এরা তো কেমিক্যাল রিলেটেড হবে, মানে এরা কেমিক্যালি রিয়েক্ট করতে পারবে। কিন্তু কম্পোজিটের মধ্যে যে দুটো ম্যাটেরিয়াল বা তিনটা ম্যাটেরিয়াল বা দুইয়ের বেশি ম্যাটেরিয়াল, তারা এভাবে কোনো কেমিক্যাল রিয়াকশন দিয়ে যে রিলেটেড থাকতে হবে তা না, তাদের অ্যাডহেশন থাকতে পারে, কিন্তু কেমিক্যাল রিয়াকশন দিয়ে একটা একটার মধ্যে ডিসলভ হয়ে যাওয়া বা একটা একটার সাথে মার্জ করে যাওয়া, এরকম সাধারণত কম্পোজিটে থাকা উচিত। এটা ঠিক আছে, কিন্তু সেটা মানে মেন যে জিনিসটা বলো যেটা হচ্ছে যে কম্পোজিটের মধ্যে যে কনস্টিটিউয়েন্ট থাকে বা যে ম্যাটেরিয়াল গুলো থাকে সেগুলোকে কোনো না কোনো ভাবে সেপারেট করা যায়, কিন্তু অ্যালয়ের মধ্যে যায় না। তোমরা কি অ্যালয়ের মধ্যে কি সেপারেট করতে পারা যায় এলিমেন্ট গুলোকে? কেমিক্যালি কেমিক্যালি সেপারেট করা যায়। আর কিছু কিছু রেয়ার ধরনের বাইনারি বা টার্নারি টার্নারি ডায়াগ্রামে যদি কমপ্লিট ইনসলিউবল এট সলিড হয়, তবে তবে সেক্ষেত্রেও ফেজগুলোকে আলাদা আলাদা করা যেতে পারে ইন ইন থিওরি। তবে প্র্যাকটিক্যালি যখন আমি এটাকে হিটারের জন্য মেল্ট করব, তখন সেই মেল্ট তো সাধারণত এরা একদম মিক্সেবল হয়ে থাকবে, তখন তাদেরকে সেপারেট করাটা অনেক ডিফিকাল্ট হবে। যদি ডিফিকাল্ট সলিড হবে। অবস্থায় এটাকে যদি গ্রাইন্ড করা যায়, তারপর গ্রাইন্ডেড পার্টিকেল কোনো ম্যাগনেটিক বা ডেন্সিটি অনুযায়ী সেপারেট করা যায়, তাহলে হয়তো সেটা সম্ভব হলেও হতে পারে। হ্যাঁ, কিন্তু জেনে আসলে যে খুব একটা ইজি না, অনেক টাফ আর কি। তো সেই জন্য জেনারেলি যেটা বলা হয় যে, যেটা ধরা হচ্ছে আর কি, যে অ্যালয়ের মধ্যে কনস্টিটিউয়েন্ট গুলোকে সেপারেট করা যায় না, কিন্তু কম্পোজিটটা অবশ্যই, কম্পোজিটে যে এলিমেন্ট গুলো থাকবে বা কনস্টিটিউয়েন্ট থাকবে সেগুলোকে অবশ্যই কোনো না কোনো ওয়েতে সেপারেট করা যাবেই। তো এটাই হচ্ছে অ্যালয় কম্পোজিটের পার্থক্য আর কি। এখন আমি তাহলে কি বললাম, অ্যাটলিস্ট দুই ধরনের ম্যাটেরিয়াল থাকবে, একটাকে বলবো ম্যাট্রিক্স যেটা বেশি জেনারেলি বেশি থাকে, আরেকটা হচ্ছে রেইনফোর্সমেন্ট। কম্পোজিটের প্রপার্টিটাকে এনহ্যান্স করার জন্য রেইনফোর্সমেন্ট দেওয়া হয় কম্পোজিটের, ম্যাট্রিক্স এর মধ্যে রেইনফোর্সমেন্ট দিয়ে কম্পোজিট বানানো হচ্ছে। যেমন কম্পোজিটের মধ্যে তাহলে যে অনেক ধরনেরই তো হতে পারে, যেমন মনে করি ম্যাট্রিক্স কে কিন্তু ভ্যারি করা যায়, অনেক ধরনের ম্যাট্রিক্স ইউজ করা যায়। আবার রেইনফোর্সমেন্ট কে কিন্তু অনেক ধরনের ইউজ করা যায়। যে কোনো একটা ভ্যারি করলে কিন্তু কম্পোজিটও চেঞ্জ হয়ে যাবে। রেইনফোর্সমেন্টের মধ্যে তুমি রেইনফোর্সমেন্ট একই রাখলা, ম্যাট্রিক্স ভ্যারি করলা, তাহলে কিন্তু কম্পোজিট ডিফারেন্ট। আবার ম্যাট্রিক্স ঠিক রাখলা, রিইনফোর্সমেন্ট ভ্যারি করলা, সেক্ষেত্রে দেখা যাবে কি ডিফারেন্ট কম্পোজিট পাওয়া যাবে, ডিফারেন্ট কম্পোজিট প্রপার্টিও ডিফারেন্ট হবে। এখন দেখো এখানে তিনটা ছবি দেখানো হয়েছে। বাম দিকের ছবিটা দেখো কি, যে এপক্সির মধ্যে কার্বন ফাইবার দিয়েছে। এই যে লম্বা লম্বা দেখছো না, এখানে কি এগুলো হচ্ছে লেমিনেট, মানে লেয়ার লেয়ার কম্পোজিট। এখানে দেখো একটা লেয়ার, এখানে একটা লেয়ার, অনেকগুলো লেয়ার থাকতে পারে। এই লেয়ার গুলো মেনলি হচ্ছে এপক্সির, আর তার মধ্যে কি দিচ্ছে, কার্বন ফাইবার দিচ্ছে। তাহলে এটা কি, তোমার এপক্সি যেহেতু পলিমার, তাহলে এটাকে পলিমার ম্যাট্রিক্স বলা যেতে পারে আর কি। সেকেন্ডটা দেখো, এটা কি অ্যালুমিনিয়ামের মধ্যে সিলিকন কার্বাইড পার্টিকুলার দিয়ে দিয়েছে। এখানে দেখো কি, তার মানে কি অ্যালুমিনিয়ামের মধ্যে কিছু 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 সিলিকন কার্বাইড অ্যাড করে দিয়েছে। এটার ম্যাট্রিক্সটা কিন্তু অ্যালুমিনিয়াম। ও লাস্টে দেখো কি বলছে, সিলিকন কার্বাইড ন্যানো ফিলামেন্ট, তার মানে যে লম্বা লম্বা যে কালো রঙের এগুলো হচ্ছে ফিলামেন্ট, সিলিকন কার্বাইড, তার আর ম্যাট্রিক্সটা হচ্ছে সিরামিক। আমি যেটা বলতে চাচ্ছিলাম কি, তোমাদের কি ম্যাট্রিক্সও ভ্যারি করা যাবে এবং কি রেইনফোর্সমেন্টও ভ্যারি করা যাবে, করলে কিন্তু কম্পোজিট ডিফারেন্ট হয়ে যাবে। আবার এমন হতে পারে যে একটা ম্যাট্রিক্সের মধ্যে দুইবার তার থেকে বেশি পরিমাণেও রেইনফোর্সমেন্ট থাকতে পারে। আবার এমন হতে পারে রেইনফোর্সমেন্ট একটা কিন্তু ম্যাট্রিক্স দুইটা, যে কোনো কিছুই হতে পারে আর কি। যে কোনো কম্বিনেশন চেঞ্জ করলে দেখা যায় কি যে কম্পোজিটও চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিফারেন্টলি কম্পোজিট, যদি কম্পোজিশনই চেঞ্জ হয় তাহলে তো প্রপার্টি ডিফারেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি, জেনারেল ডিফারেন্টই হয় আর কি। এখান থেকে কোনো কোশ্চেন আছে? এগুলো তোমরা, আমার ধারণা তোমরা জানোই, তারপর জাস্ট বলে যাচ্ছি আর কি। এরপরে আবার দেখো যে প্রথমে কি বলছে, যে ম্যাট্রিক্স তো ভ্যারি করাই যেতে পারে। তো ম্যাট্রিক্স গুলোকে জেনারেলি আসলে তিন ভাগে ভাগ করে, মানে ম্যাট্রিক্সটাকে, কিন্তু কম্পোজিটটাকে না। ম্যাট্রিক্স পলিমারও হতে পারে, মেটালও হতে পারে, সিরামিক হতে পারে। আরেকটা আছে গ্রাফাইট আর কার্বন। এখন যেহেতু কি কার্বন কম্পোজিট আর গ্রাফাইট কম্পোজিট ব্যবহার অনেক বেশি হয়ে গেছে, দেখি এটা একটু আলাদা করে দেখানো হচ্ছে। মেনলি বলা যায় আসলে তিন ধরনের ম্যাট্রিক্স যদি বলতে চাও, তাহলে পলিমার, মেটাল, সিরামিক। কিন্তু এখন এটা কি একটু আলাদা করে দেখাচ্ছে, কারণ এটারও ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে, কার্বন এবং গ্রাফাইট কম্পোজিট, সেজন্য আলাদা করে দেখানো হয়েছে। এমনি এটা না দেখালেও, এমনি তিনটা যদি বলা হতো ম্যাট্রিক্স পাঁচ ধরনের, তিন ধরনের বললেও হতে পারে। পলিমারের মধ্যে দেখো থার্মোসেট, থার্মোপ্লাস্টিক। মেটালের মধ্যে বলছে যে অ্যালয়, সিঙ্গেল মেটালও হতে পারে, আবার অ্যালয় হতে পারে ম্যাট্রিক্সটা। আবার সিরামিকের মধ্যে একটা জাস্ট ভাগ দেখানো হচ্ছে, গ্লাস, সিরামিক আর সিমেন্ট। তাহলে ম্যাট্রিক্স যদি তুমি ভ্যারি করো, অবশ্যই কি কম্পোজিট তো ভ্যারি করবেই, এবং এরপরে স্লাইডে আমি দেখাবো যে রেইনফোর্সমেন্টও ভ্যারি করা যায়।
আমি একটু আগে বললাম যে কি যে ম্যাট্রিক্সটা তো মেইন কম্পোনেন্ট কম্পোজিটের, যে কি করে সব অন্যান্য যে এলিমেন্ট গুলো বা কনস্টিটিউয়েন্ট থাকে সেগুলোকে ধরে রাখে। মানে তাহলে ম্যাট্রিক্সের মেইন কাজ হচ্ছে কি তোমার সবগুলো কম্পোজিটের মধ্যে সবগুলো এলিমেন্টকে ধরে রাখা আর কি, হোল্ড করে রাখা। আর এনফোর্সমেন্টের কাজ হচ্ছে ম্যাট্রিক্সের প্রপার্টিটাকে ইনহ্যান্স করা। কারণ পলিমার যদি ম্যাট্রিক্স হয় তাহলে এটাকে পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট বলতে হবে। তো পলিমারের জেনারেলি প্রপার্টি কি, সে কি তার তার নিজের প্রপার্টি কেমন বলো দেখি, সে কি হার্ড নাকি সফট নাকি স্ট্রেংথ কেমন পলিমারের? শুনতে পেরেছ আমার কথা? স্যার শুনতে পাচ্ছেন? আমি পাচ্ছি, এবার বলো, আমি একটু আগে পাই নাই। পলিমার মেটাল সে তো নিজে কি সফট নাকি স্ট্রেংথ? অন্যান্য ম্যাট্রিক্স মেটাল স্ট্রেংথ কম। মেটাল স্ল্যাব কাছে পলিমার সফট। হ্যাঁ, তাহলে পলিমার থেকে যে পলিমার কম্পোজিট বানানো হবে, যে রিইনফোর্সমেন্ট দেওয়া হবে, রিইনফোর্সমেন্ট তাহলে পলিমারের কি প্রপার্টি এনহ্যান্স করতে পারবে জেনারেলি? এটা এটা স্ট্রেংথ এবং হার্ডনেস ইমপ্রুভ করতে পারবে। হ্যাঁ, তো এই কারণেই মেইনলি পলিমারের মধ্যে রিইনফোর্সমেন্ট দিয়ে পিএমসি, সংক্ষেপে বলে পিএমসি, মানে পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট সংক্ষেপে পিএমসি বলে। তো জেনারেলি পলিমারের মধ্যে যে রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে, প্রথম মেইন কাজটা হচ্ছে যে পলিমারের স্ট্রেংথ বাড়ানো, হার্ডনেস বাড়ানো আর কি। এই জন্যই পলিমার থেকে পিএমসি তৈরি করা হচ্ছে। মেটালের মধ্যেও রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে। মেটালটার নেচার কেমন বলো দেখি, বা মেটালের মধ্যে রিইনফোর্সমেন্ট দিয়ে কি হবে, কি ইমপ্রুভ হবে বলতে পারবা? মেটাল তো অলরেডি স্ট্রং। হ্যাঁ, তাহলে মেটালের মধ্যে রিইনফোর্সমেন্ট কেন এটা দেওয়া হবে? এর মধ্যে হার্ডনেস যদি বাড়ানো যায় এবং হিট ট্রিটমেন্ট ছাড়া হার্ডনেস বাড়ানো, এবং যদি ডাক্টিলিটি বাড়ানো যায়, ডাক্টিলিটি বাড়ানোটা আমি শিওর না, কেননা ডাক্টিলিটি হিট ট্রিটমেন্ট করেও বাড়ানো যায়। হ্যাঁ, তাহলে তাহলে আচ্ছা, মেটালের হাই টেম্পারেচার প্রপার্টি কেমন? কিছু কিছু মেটালের হাই টেম্পারেচারের প্রপার্টি এক্সিলেন্ট, কিন্তু মানে সিরামিকের মধ্যে এতটাও না ভালো, কিন্তু অধিকাংশ মেটালই খারাপ। হ্যাঁ, তো আসলে মেটালের মধ্যে ও একটু আগে বলে যেটা বললো যে ও যেগুলো বলে সেগুলো ঠিক পুরোপুরি ঠিক করে। আসলে মেইনলি মেটালের মধ্যে তার হাই টেম্পারেচার প্রপার্টি বাড়ানোর জন্যই জেনারেলি কম্পোজিট বানানো হয় মেটাল থেকে আর কি। মেটাল অলরেডি কিন্তু মেটালের যে প্রপার্টি গুলো আছে সেগুলো কিন্তু অলরেডি যথেষ্ট ভালো। তো আমি যেটুকু জানি বা আমার জানা মতে যে আসলে মেটালের হাই টেম্পারেচার প্রপার্টি বাড়ানোর জন্যই মেটালের মধ্যে এনফোর্সমেন্ট দিয়ে ইয়ে করা হয় কি, কম্পোজিট বানানো হয়। তো এরপরে দেখো ম্যাটেরিয়াল সিরামিক, সিরামিকের প্রপার্টি কি বলো? সেটা এমনি হার্ড, সিরামিকের মধ্যে কি আর দরকার আছে এনফোর্সমেন্ট দেওয়া? এর যদি ব্রিটলনেস যদি কিছুটা কিছুটা কমানো যায়, মানে ব্রিটল ব্রিটল সিরামিক থাকার খুব চান্সেস বেশি কমে ব্রিটেল যায়। আসে, সেটাই এটাই ঠিক যে সিরামিক অনেক বেশি ব্রিটেল। সিরামিকের টাফনেস বাড়ানোর জন্য সিরামিকের মধ্যে এনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে। মানে সিরামিকের যে এনফোর্সমেন্ট গুলো দেওয়া হবে সেগুলো নেচার তাহলে কেমন হবে? তাতে স্যার কি হার্ড হবে নাকি সফট হবে? সিরামিককে তো স্যার লেয়ারে লেয়ারে হচ্ছে রিইনফোর্সমেন্ট দেওয়া হয় স্যার, যেমন বুলেট সবসময় কি প্রুফ লেয়ারে গ্লাস। দেওয়া হয়? সবসময় কি লেয়ারে দেওয়া হয়? স্যার এটা বলতে পারছি না স্যার। হ্যাঁ, লেয়ারে দেওয়া হয় কিন্তু সবসময় হয় না। তো আমি যেটা তোমাকে বলতেছি যে মেইনলি তাহলে টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে কি টাফনেস বাড়ানো। তাহলে এখন সিরামিকের মধ্যে যেই রিইনফোর্সমেন্ট দেওয়া হবে সেগুলো টাফনেস তাহলে কি অবশ্যই কি হবে, সিরামিক থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে। অবশ্যই বেশি হবে। স্ট্রেংথ হার্ডনেস কেমন হবে সেগুলোর? সিরামিকের চেয়ে কিছুটা বেশি। হার্ডনেস সিরামিকের থেকে বেশি রিইনফোর্সমেন্টের? সিরামিক কিন্তু হার্ড অনেক, তাহলে এর মধ্যে যদি আবার আরো হার্ড যদি কিছু দিয়ে দেওয়া হয় তাহলে তো তাহলে কি টাফনেস কমবে? হার্ডনেস বাড়লে টাফনেস কমবে না হার্ডনেস কমলে কমবে? এটা হচ্ছে একটা কঠিন প্রশ্ন, কারণ হার্ডনেস এর সাথে টাফনেস এর রিলেশনটা এতটাও সিম্পল না। তবে আমরা মোটামুটি বলতে পারি যে হার্ডনেস এবং ডাক্টিলিটির মধ্যে ব্যালেন্স যত বেশি হয়, টাফনেস ততই বাড়ে। ঠিক আছে, তাহলে 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 কি হচ্ছে, তাহলে ডাক্টিলিটি বাড়ানোর জন্য তো দেওয়া হচ্ছে। সিরামিকের ডাক্টিলিটি কম না টাফনেস কম? এটা কি দুটোই কম? সিরামিকের স্যার কিছু কিছু জায়গায় টাফনেস বেশ ভালোই পাওয়া যায়, যেমন ধরুন যে ডায়মন্ড। জেনারেলি তাহলে কি ডাক্টিলিটি অনেক কম, ডাক্টিলিটি বাড়ানোর জন্য ওখানে দেওয়া হয়? হ্যাঁ, ডাক্টিলিটি তো কম, হ্যাঁ, কিন্তু স্যার ম্যাট্রিক্সটাই যদি ব্রিটল হয় তাহলে কি রিইনফোর্সমেন্ট ডাক্টিলিটি শো করতে হ্যাঁ, পারবে? কিছুটা বাড়বে তোমার যদি রিইনফোর্সমেন্ট ডাক্টিলিটি অনেক ডাক্টাইল ম্যাটেরিয়াল দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিছুটা হলো বাড়বে আর কি। তা না হলে তো তোমার সিরামিকই প্রপার্টি যথেষ্ট ভালো, সিরামিকের মধ্যে তাহলে তার কম্পোজিট বানানো দরকারই ছিল না। তাহলে যে মেইনলি তিন ধরনের ম্যাট্রিক্স, পলিমার, মেটাল, সিরামিক, এগুলা কিন্তু তিনটার মধ্যে এনফোর্সমেন্ট দেওয়ার টার্গেটও কিন্তু ভিন্ন ভিন্ন আর কি। আর জেনারেলি পলিমারের মধ্যে তাহলে যেগুলো দেওয়া হবে সেই এনফোর্সমেন্ট গুলো কেমন হবে, পলিমার থেকে স্ট্রং হবে মনে হয়? স্যার
অবশ্যই হওয়া উচিত, জেনারেলি তাই হয় আর কি। মেইনলি পলিমারের স্ট্রেংথ হার্ডনেস বাড়ানোর জন্য রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে। তাহলে এখন যেটা বললাম যে তাহলে কি ম্যাট্রিক্স গুলো মেইনলি 3 ধরনের হয়, পলিমার হবে, মেটাল হবে বা সিরামিক হবে। অনেক সময় কিন্তু মিক্সও হতে পারে। আবার এমন হতে পারে যে 2 ধরনের পলিমার ম্যাট্রিক্স হিসেবে আছে, আবার অনেক সময় 2 ধরনের মেটালও আছে। অনেক সময় আবার এমন হতে পারে যে 2 ধরনের সিরামিক অ্যাড করে একটা ম্যাট্রিক্স বানানো হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো বললাম যে ম্যাট্রিক্স তো কি মেইন কম্পোনেন্ট যেকোনো কম্পোজিটের, এর মধ্যে রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। রিইনফোর্সমেন্ট দেখো অনেক ধরনের দেখানো হচ্ছে, যে শেপ গুলো অনুযায়ী তার শেপ মানে রিইনফোর্সমেন্টের শেপ কেমন সেগুলো তো দেখো। কি ফাইবার হতে পারে, হুইস্কার হতে পারে, ল্যামিনার, এরকম ল্যামিনার, এটা কিন্তু এই যে একটা যে শীট গুলো ল্যামিনার শীট, এগুলো কিন্তু অনেক সময় এই ফর্মও কিন্তু অনেক সময় রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। এরপরে কি ফ্লেক্স হতে পারে, হ্যাঁ, তারপরে পার্টিকুলেট মানে ছোট 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 দানা, পার্টিকুলেট হতে পারে বা মাইক্রোস্ফিয়ার হতে পারে। ফাইবার দাম আসলে এগুলো তো সবগুলোই আছে, যে কোনো ফর্মে দেওয়া হয়। ফাইবার ফর্মে জেনারেলি সবচেয়ে বেশি দেওয়া হয়। ফাইবার গুলো আবার কি শর্ট ফাইবার হতে পারে, দেখো ছোট 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 ফাইবার হতে পারে, আবার লং ফাইবার হতে পারে, অনেক লম্বা লম্বা ফাইবার হতে পারে, আবার দেখো এরকম পাইলস হতে পারে, মানে অনেকগুলো লেয়ারকে স্ট্যাক করে উপরে নিচে উপরে উপরে স্ট্যাক করা হয়েছে। ফাইবার গুলো কখনো অর্গানিক ফাইবার হতে পারে, আবার কি ইনঅর্গানিক ফাইবার হতে পারে। তাহলে এখানে যেটা দেখানো হচ্ছে যে কম্পোজিটের মধ্যে রিইনফোর্সমেন্টের টাইপও অনেক ধরনের হতে পারে আর কি। রিইনফোর্সমেন্ট ভ্যারি করলেও দেখা যাবে কি আবার কম্পোজিটর ভ্যারি করবে, কম্পোজিটের প্রপার্টিও আবার ডিফাইন হয়ে যাবে। এরকম এখানকার যে শেপ গুলো দেওয়া আছে, যে কোনো শেপেই কিন্তু দেওয়া হয় ফাইবার গুলাকে বা রিইনফোর্সমেন্ট গুলাকে। এরপরে দেখো এখানে একটু বলা হচ্ছে স্যার যে আগের স্লাইডটাতে আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার এই স্লাইড, জি স্যার এই স্লাইডটাতে দেখা স্যার ফিল্ড, পার্টিকুলেট আর মাইক্রোস্ফিয়ার, এগুলোর মধ্যে স্যার পার্থক্যটা কি? ফিল্ড ফিল্ড তো মোটামুটি মোটামুটি ধরতে পারি যে এটা একটা ভেতরে অন্যটা থেকে এখানে আলাদা এটাকে করে না ফিল্ড। দেখালেও হয়তো, ফিল মানে আসলে বোঝাচ্ছে যে ওই ফিল সবগুলো আসলে ফিল করাই, তাই না? তোমার মাইক্রোস্কোপ দিলে তো ফিল করাই থাকে। জি স্যার। এখানে আলাদা করে না দেখালেও হয়তো, কিন্তু কেন তাহলে স্যার স্যার পার্টিকুলেট আর মাইক্রোস্ফিয়ার এই দুটোর মধ্যে পার্থক্য, দুটোই তো হচ্ছে খুব ছোট ছোট দানা দুটোই আমার ছোট মানে। ছোট ছোট ছোট, কিন্তু মাইক্রোস্ফিয়ার গুলো হয়তো একটু বেশি ছোট, পার্টিকুলার গুলো জেনারেলি একটু বড় হয়। এই জন্য মাইক্রোস্ফিয়ার আলাদা করে বলতেছে। আর মাইক্রোস্ফিয়ার এগুলো জেনারেলি স্ফিয়ার শেপের হবে, মানে কাছাকাছি স্ফিয়ার শেপ একটা শেপ হবে। পার্টিকুলার যে কোনো ধরনের শেপ হতে পারে, স্ফিয়ার হতে পারে, সে স্কোয়ার হতে পারে, রেক্ট্যাঙ্গেল, যে কোনো শেপে হতে পারে পার্টিকুলার গুলো। এখানে ও যেটা বললো যে ফিল মানে আসলে আমি যেটা বুঝছি, ফিল মানে তো ফিল আর কি, মানে এর মধ্যে তো ফিল করাই থাকে সবগুলো, তো যে কোনো এনফোর্সমেন্ট দিলে তো আসলে ফিল দিয়ে হয়ে যায়। এটা আলাদা করে না দেখালেও হয়তো আর কি। এই ধরনের এগুলো শেপের, যে কোনো শেপের রিইনফোর্সমেন্টই দেওয়া যেতে পারে কম্পোজিটের মধ্যে। এরপরে দেখো এখানে দেখানো হচ্ছে যে তুমি যে এনফোর্সমেন্ট গুলো দিবা সেগুলো কি টাইপ ভিন্ন হতে পারে, ডিস্ট্রিবিউশন মানে কিভাবে দেওয়া আছে ম্যাট্রিক্সের মধ্যে সেটাও ডিফাইন্ড হতে পারে, এনফোর্সমেন্টের সাইজও ডিফাইন্ড হতে পারে, শেপও ডিফাইন্ড হতে পারে, আবার ওরিয়েন্টেশনও ডিফাইন্ড হতে পারে, এবং কি অ্যারেঞ্জমেন্টও ডিফাইন্ড হতে পারে। এগুলা যে কোনো একটা ভ্যারি, যে কোনো একটা এগুলোর মধ্যে একটা বা দুইটা বা যে কোনো একটা ভ্যারি করলে, যদি তুমি একই ম্যাট্রিক্স নাও, একই এনফোর্সমেন্ট নাও, তারপর এগুলো যে কোনো একটা ভ্যারি করো, তাহলে দেখা যাবে কি যে কম্পোজিটের প্রপার্টি ডিফাইন পাওয়া যাবে। কি ধরনের কম্পোজিট দরকার সেটা অনুযায়ী আসলে কি এগুলো ভ্যারি করতে হবে। এখানে তো একটা দেখানো হয়েছে যে কি একটা, এটা কি বলে, ইংলিশ নামটা কি, এটা এইভাবে দেওয়া হচ্ছে আর কি, তোমার পাটির মধ্যে যেভাবে দেওয়া হয় ওভেন, ওভেন বলে, মানে ওভেনের মতো করে দেওয়া হয়েছে। এখানে আবার দেখো যে অনেকগুলো এগুলো কিন্তু সব, হ্যাঁ বলো। জি স্যার, এটা কি অনেকটা টেক্সটাইলে অন্ত অন্ত পারপেন্ডিকুলার উইভিং এর মতো মতো মনে হচ্ছে। টেক্সটাইলে উইভিং এর ক্ষেত্রে 6 ডিগ্রি অ্যাঙ্গেল মেইনটেইন করা হয়, আবার অ্যাবাউট 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেইনটেইন করা হয়। এখন স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেলই মেইনটেইন করা হয়েছে। এখানে ডিগ্রি মেইনটেইন করা হচ্ছে আর কি। মানে এখানে দেখো এনফোর্সমেন্ট গুলো কি অনেকগুলো ল্যামিনার বা ল্যামিনেট এনফোর্সমেন্ট গুলো দেখো কি একটা এনফোর্সমেন্টের মধ্যে আবার কি অনেকগুলো লেয়ার আছে। এখানে দেখো এই 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 লেয়ারটাতে এই ডিরেকশনে, বা অন্য লেয়ারটা তার এক ডিরেকশনে, যেমন এখানে দেখো একটা একটা ডিরেকশন। স্যার এই দুটো ছবি একটু একটু জুম করবেন, মানে ডান দিকের ছবিটা একটু জুম করবেন। করা যায়, জুম তো করা যায় স্যার। আচ্ছা এখানে আমি ওই ছবিটার সাথে কি জুম করতে পারবো কি জানি, মানে এই ছবিটার আশেপাশে রিজিয়নটা জুম করলেই হবে। বলো এখানে বলো। হ্যাঁ জি স্যার, হ্যাঁ এখন মোটামুটি দেখা যাচ্ছে।
090 মানে এদিকে এরিয়া 0 হলে এদিকে 90 আর কি, মানে এখানে এই লেয়ারটাতে রিইনফোর্সমেন্ট গুলো এই ডিরেকশনে আছে, এখানে আবার অন্য পার্টিকুলার ডিরেকশন আছে, এভাবে যে কোনো ডিরেকশনে কিন্তু ভ্যারি করা যায়, মানে ওই যে বলছে ডিরেকশন ভ্যারি করবে। এখানে আবার দেখো 060 -60 এরকম, মানে যে কোনো কিছু যদি ল্যামিনেট কম্পোজিট হয় লেয়ার বাই লেয়ার, তাহলে এরকম করা যেতে পারে যে একটা লেয়ারে এই ডিরেকশনে ফাইবার, একটা লেয়ারে এই ডিরেকশনে ফাইবার, এরকম করা যায়। যখন আমি একটু ডিজাইন পড়াবো তোমাদেরকে লাস্ট একটুখানি 2-3 লেকচার, তখন আর কি এগুলো একটু বেশি বলা হবে যে এরকম ভ্যারি করলেও কিন্তু প্রপার্টি ভ্যারি হয়, কোন ডিরেকশনে থাকলে সেই ফাইবারটা কত বেশি লোড নিতে পারবে সেগুলো একটু বলা হবে। এখানে যেটা বলা হচ্ছে তোমার ফাইবারের টাইপ, ডিস্ট্রিবিউশন, শেপ এসব চেঞ্জ করলে যে কম্পোজিটের প্রপার্টিও চেঞ্জ হয়ে যাবে, এটাই বলা হচ্ছে। তাহলে আবার আগের জায়গায় আসি, আমি একটু কি বললাম যে কম্পোজিটের ম্যাট্রিক্স ভ্যারি করলে কম্পোজিট ভ্যারি হবে, আবার কি রিইনফোর্সমেন্ট ভ্যারি করলেও ভ্যারি হবে। এখানে দেখো যে 3টা ম্যাট্রিক্স দেখানো হয়েছে। প্রথম হচ্ছে অর্গানিকের মধ্যে মেইনলি আসলে পিএমসি পড়ে, যা একটু আগে বললাম যে কার্বন কার্বন কম্পোজিট, এটা একটু এখন আলাদা করে বলা হচ্ছে কারণ এটা অনেক কম্পোজিট তৈরি হচ্ছে এখন আর কি। আরেকটা হচ্ছে এমসি, এটা হচ্ছে সিএমসি। এমসি হচ্ছে মেটাল ম্যাট্রিক্স, সিএমসি হচ্ছে সিরামিক ম্যাট্রিক্স। যদি পিএমসি বলে তাহলে হচ্ছে পলিমার ম্যাট্রিক্স। আর রিইনফোর্সমেন্ট তো ভ্যারি করা যাবে, কম্পোজিটের মধ্যে ফাইবার আকারে রিইনফোর্সমেন্ট দেওয়া হতে পারে, ল্যামিনার আকারে অনেক সময় দেওয়া হয়, অনেক সময় পার্টিকুলার ফর্মে দেওয়া হয়। অন্যগুলো এখানে কিন্তু আরো অনেকগুলো দেখানো হয়েছিল আগের ফিগারে, কিন্তু এখানে সবগুলো বলা হয় না, এখানে অনেকগুলো দেখলাম, অনেক ধরনের ফাইবার রিইনফোর্সমেন্ট দেখানো হলো, কিন্তু এখানে লেখা হয়েছে মাত্র 3টা। এর কারণ হচ্ছে যে মেইনলি আসলে মানে বেশি ব্যাপার রিইনফোর্সমেন্ট গুলো বেশিরভাগই এই 3টা ফর্মে থাকে বেশি আর কি, অন্যগুলো কিন্তু অন্য ফর্মে থাকতে পারে, কিন্তু এই 3 ফর্মেই বেশি থাকে, যার জন্য এখানে রিইনফোর্সমেন্টকে 3 ভাবে দেখানো হয়েছে, অন্য ফর্মে কিন্তু থাকতে পারে। আর ম্যাট্রিক্সও জেনারেলি 3 ভাগে বলা যেতে পারে, পলিমার, মেটাল আর সিরামিক। কম্পোজিট কোথায় ব্যবহার করা হয় বলতে পারবা, কেন ব্যবহার করা হয়? শেলের প্রপার্টিতে উইকনেস থাকলে সেই উইকনেসটাকে ওভারকাম করার জন্য ইউজ করা হয়। আর আরো একটা কমন, বিশেষ করে আমরা পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট গুলো বেশি দেখতে পাই, যেখানে আমাদের ওয়েট সেভিংস হচ্ছে খুবই ক্রুশিয়াল। যেমন ইদানিং ব্যবহার বাড়ছে, ইদানিং হচ্ছে পিএমসি ব্যবহার অনেক বেশি বাড়ছে, কারণ পলিমারে পিএমসির ওয়েট সবচেয়ে কম অন্যগুলোর থেকে, তো এখনই এই জন্যই অনেক ক্ষেত্রে পিএমসি আসছে, যদিও স্ট্রেংথ অত বেশি না, কিন্তু যেখানে মডারেট স্ট্রেংথ দরকার সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে এখন পিএমসি চলে আসছে। ওভারঅল কম্পোজিটের কথা বলতে গেলে দেখো বলতেছে ডেনসিটি জেনারেলি কম হয়, এরপর দেখো স্পেসিফিক প্রপার্টি গুলো অনেক ভালো পাওয়া যায় কম্পোজিটের, অনেক সময় ফ্যাটিক ইন্ডেক্স বেশি হয়, এগুলো আর কি খুব অনেক সময় খুব সহজে নরম হলে পিএমসি হলে মেশিন করা সহজ হয়। এরপর দেখো বিভিন্ন ধরনের প্রপার্টি, তুমি তোমার রিইনফোর্সমেন্ট বা ম্যাট্রিক্স ভ্যারি করলে ইচ্ছামত প্রপার্টি, টেলর প্রপার্টি অনেক সময় পাওয়া যায়, অনেক সময় খরচও কম হতে পারে, পিএমসি ইউজ করলে পিএমসি বানাতে একদম অনেক কম খরচে। এগুলো বিভিন্ন বিভিন্ন এইসব কারণগুলোর জন্য এখন দেখা যাচ্ছে কি অনেক ক্ষেত্রেই সিঙ্গেল ম্যাটেরিয়াল না ইউজ করে কম্পোজিট ইউজ করতেছে। কম্পোজিট কিছু আপনি যে বলেন যে মেশিনিং ইজি হয়, মেটালেরও তো স্যার সব ক্ষেত্রে হয় না, এটা তো ওভারঅল কথা বলছে, সব ক্ষেত্রে তো হবে না, সবগুলো কম্পোজিটে হবে না, জেনারেলি হয়তো বা হবে আর কি। তুমি সফট করে দাও যে কোনো মনে সিরামিক সিএমসি, সেটাকে তুমি রিইনফোর্সমেন্ট দিয়ে একটু সফট করলা, তখন তো মেশিন করা ইজি হবে। এটা ওভারঅল কথা বলতেছে যে সবগুলা ক্ষেত্রে কিন্তু এক না। কিছু সমস্যাও থাকতে পারে, দেখো যেমন প্রথমে বলতেছি কি এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি হবে না, এটাও কিন্তু ওই যে বললাম যে সব ক্ষেত্রে তুমি যদি পিএমসি ইউজ করো, পিএমসি অনেকগুলো পলিমারই দেখা যায় কি বায়োডিগ্রেডেবল, তার মধ্যে তুমি যদি ন্যাচারাল ফাইবার ইউজ করো সেটা কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয় না আর কি। রিসাইক্লেবিলিটি সবসময় বেশি নাও থাকতে পারে, আবার কস্ট কি করতে পারে কম বেশি হতে পারে, ঠিক আছে। আবার যেমন মনে করো এমন ম্যাট্রিক্স ইউজ করলো বা পলিমার কিন্তু অনেক সময় ডিগ্রেড করে, এমন ম্যাট্রিক্স ইউজ করে যে ডিগ্রেড করলো, সেক্ষেত্রেও কিন্তু কম্পোজিটের গুণাগুণ খারাপ হয়ে যাবে, আবার অনেক সময় রিইউজেবল নাও হতে পারে। এগুলো কিছু সমস্যাও কম্পোজিটের আছে, তো যখন তুমি কেউ ম্যাটেরিয়াল ডিজাইন করবে এগুলো সবগুলো চিন্তা করেই করতে হবে আর কি। অবশ্যই যদি সব ওভারঅল মানে বেনিফিট বেশি না হয় তাহলে কিন্তু কম্পোজিট ইউজ করার কোনো দরকার নেই, সেক্ষেত্রে সিঙ্গেল ম্যাটেরিয়াল ইউজ করাই ভালো। আচ্ছা, এখানে দেখো একটা গ্রাফ দেখানো হয়েছে, এটা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের প্রপার্টি দেখানো হচ্ছে, তো এক্স অ্যাক্সিস এর ডেনসিটি এবং অ্যাক্সিস হচ্ছে মডুলাস। স্যার ছবিটা একটু জুম করলে ভালো হয়। ছবিটা বড় করব।
আর একটু বড় করলে প্রফেসর আরো ভালো দেখা যেত। এখন দিতে পারছেন? আমি তো অনেক বড় দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমি দেখি চেষ্টা করব। জি স্যার, এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দেখো এখানে ওয়াই অ্যাক্সিস মডুলাস, এক্স অ্যাক্সিস ডেনসিটি। তো এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দেখানো হয়েছে। ওখানে একদম উপরের দিকে ডায়মন্ড, স্টিল, এদের এদের যদিও এদের মডুলাস বেশি, এদের ডেনসিটিও কিন্তু অনেক বেশি, মানে এরা অনেক বেশি কি অনেক ওয়েটি। আর নিচে যেগুলো আছে দেখো উড বা পলিমার, শুধু পলিমার, সেগুলো দেখো সেগুলো মডুলাস বেশি না, কিন্তু ডেনসিটি অনেক কম। সেটা চিন্তা করলে দেখো যে কম্পোজিট গুলো আছে মোটামুটি বলা যেতে পারে মাঝামাঝি জায়গাতে আর কি। ডেনসিটিও খুব বেশি কমও না বেশিও না, আবার মডুলাসও দেখো খুব খারাপ না, অনেকটা কি যে সিঙ্গেল যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করে দেখানো হচ্ছে যে অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম, গ্লাস, এতে কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছে মডুলাস। আবার দেখো সেই তুলনায় কিন্তু ডেনসিটি অনেক কম। এইসব কারণেই এখন দেখা যাচ্ছে কি যে সিঙ্গেল ম্যাটেরিয়াল ইভেন উড ইউজ না, এখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে উড ইউজ না করে উডের মধ্যে আবার ট্রিটমেন্ট করে উড কম্পোজিট বানাচ্ছে। অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে কি যে এইসব প্রপার্টির জন্য এদের কি দেখো স্টিফনেস কিন্তু খুব কম না, আবার ডেনসিটিও খুব বেশি না। এই কারণগুলোর জন্য অনেক ক্ষেত্রে এখন কম্পোজিটের ব্যবহার আস্তে আস্তে বাড়ছে। যদি খুব বেশি হার্ডনেস চাও তাহলে কিন্তু তুমি ডায়মন্ড ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ডায়মন্ডের দেখো যে কি ডেনসিটি অনেক বেশি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি এখন ডেনসিটি কম দরকার, ডেনসিটি কম মানে কি ওয়েট অনেক কম। এইসব কারণে এখন দেখা যাচ্ছে কি যে কম্পোজিট ইউজ করা শুরু হচ্ছে। এখান থেকে কিছু বলতে চাও কেউ? আমাদের দেশে চিন্তা করলে তোমাদের কি মনে হয় যে আমাদের দেশে কোনটার এখন আসলে ব্যবহার বেশি, বা কোনটা বেশি চলতে পারে, বা কোনটা বা আমাদের জন্য অ্যাভেলেবল হতে পারে? পিএমসি, সিএমসি না এমসি, বলো দেখি। এনফোর্সমেন্ট চিন্তা করে, ম্যাট্রিক্স চিন্তা করে, আমাদের বাংলাদেশের প্রসপেক্টিভ যদি চিন্তা করো, তাহলে কোনটার ব্যবহার বেশি হওয়ার সম্ভাবনা আছে খুব শীঘ্রই বলতে পারবা? জাস্ট একটু আইডিয়া করে বলো দেখি তোমাদের কি মনে হয়। খুব শীঘ্রই বলাটা বেশ কঠিন, কেননা তাহলে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলোকে এমন ভাবে ডেভেলপ করতে যাতে আমরা সামান্য টুয়েক করে রিএনফোর্সমেন্ট নিয়ে আসতে পারি। আমাদের দেশের যে সিরামিক ইন্ডাস্ট্রিতে সিরামিক ইউজ করা হয় সেখানে রিএনফোর্সমেন্টের স্কোপ খুব বেশি নেই। আমাদের দেশে নাই আসলে। হ্যাঁ, সিএমসি আর সিরামিক ইউজ করা হয়, কিন্তু সিএমসি আসলে আমাদের হ্যাঁ, নাই বলতে গেলে। তেমনই স্যার মেটালের ক্ষেত্রে আমরা কিন্তু এক্সট্রিমলি হাই টেম্পারেচারে, বিশেষ করে যেমন লো কস্ট ম্যাটেরিয়াল যেমন স্টিল, এগুলো রাস্ট হয়ে গেলে রিপ্লেস করা হয়, কিন্তু কম্পোজিট করার চান্স খুব একটা হয় না। অন্যদিকে আমাদের কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালদের যথেষ্ট যথেষ্ট ইউজ আছে। তো এবং প্লাস্টিক ম্যাটেরিয়ালস এর কিন্তু স্ট্রেংথ কিন্তু বেশ ইজিলি হয়তো কম্পোজিটের মাধ্যমে ডেভেলপ করা যাবে। সুতরাং আমার মনে হয় যে এখানে সিরামিক ম্যাট্রিক্স এর প্রসপেক্ট সবচেয়ে কম, মেটাল ম্যাট্রিক্স এর প্রসপেক্ট একটু বেশি, কিন্তু পলিমার ম্যাট্রিক্স কম্পোজিটের প্রসপেক্ট সবচেয়ে বেশি বাংলাদেশে বাংলাদেশে। তাই আসলেই তাই। আমি আমার ধারণা তাই যে আমাদের দেশে আসলে এখন প্রসপেক্ট চিন্তা করলে আসলে পিএমসি সবচেয়ে বেশি আর কি। কারণ আমরা অনেক বেশি পলিমারাইজ করি, এগুলা কিন্তু একটু এনফোর্সমেন্ট দিয়ে কিন্তু এদের অনেক বাড়ানো যেতে পারে। কিছু কিছু কাজ হচ্ছে, কিন্তু আসলে একটা সমস্যা যে পলিমার তো বায়োডিগ্রেডেবল না, এরা কি করে পরিবেশে খুব ক্ষতি করে আর কি। যেমন সবসময় বলতেছে না যে আমাদের ইয়ে দরকার নাই। কিন্তু স্যার প্লাস্টিক তো স্যার রিসাইকেল করা যায়। এখন যদি রিইনফোর্সমেন্টকেও যদি এই একই ভাবে রিসাইকেল করা যেত তাহলেই তো স্যার হয়ে যেত। যেমন যেমন ধরুন স্যার একটা প্লাস্টিক মেল্ট করার সময় ফাইবার রিইনফোর্সমেন্ট করা হয়েছিল। তো এখন যে ফাইবার গুলো পাওয়া যায় সেই ফাইবার গুলো ধরুন যে ইনঅর্গানিক বা ধরুন যে সাপোজ মেটালিক। তো এখন যেহেতু মেটালিক ফাইবার গুলো আছে, এখন এগুলোকে স্লোলি হিট করলে প্লাস্টিকটা এখান থেকে ড্রিফট হয়ে যাবে। তারপর যে রেসিডুয়াল যে প্লাস্টিকটা লেগে থাকবে এটাকে যদি স্টিম গুলো বা অন্য কিছু করে সরানো যেত তাহলে ফাইবার ফর্মে পাওয়া যেত। কিংবা আমরা যদি প্লাস্টিককে যদি পার্টিকুলার দিয়ে রিইনফোর্সমেন্ট করি তাহলে এমন হতে পারতো যে আমরা যখন প্লাস্টিককে মেল্ট করতাম তখন এই পার্টিকেল গুলো উপরে ভেসে আসতো বা নিচে ডুবে যেত। তারপর আমরা এটাকে জাস্ট ডিক্যান্ট করে যে প্লাস্টিক যে রিইনফোর্সমেন্ট গুলো করেছে সেগুলোকে আমরা স্টিম স্ট্রিপিং বা কোনো সলভেন্ট এক্সট্রাকশন করে আবার রিইউজ করতে পারতাম। সেটা করতে পারতো, কিন্তু সেগুলো আবার কস্ট অনেক বেশি হয়ে যাবে না? মানে কস্ট তো খুব বেশি বাড়ানো যাবে না, সেটা তো একটা ব্যাপার আছে আর কি। তুমি যদি করতে গিয়ে কস্ট বাড়িয়ে ফেলো খুব বেশি, তাহলে তো সেটা আবার ইউজ কমে যাবে। তাহলে একটা কাজ করা যেতে পারে যে আমি যদি ল্যামিনার কম্পোজিট গুলো ইউজ করি, তবে রিসাইক্লিং এর সময় যে
ল্যামিনেটেড শীটগুলোর মধ্যে যেগুলোতে ফাইবার আছে সেগুলোকে আমরা আলাদা করে ফেলতে পারি, প্লাস্টিকগুলোকে আলাদা করে ফেলতে পারি। আমাদের তো স্যার এরকম শীট উইভিং এর আমাদের তো এরকম শীট তৈরির এক্সপিরিয়েন্স আছে মানে আমাদের দেশে। আবার আমাদের ল্যামিনেটেড ল্যামিনেটেড যে উইভিং সেটা টেক্সটাইল বা হ্যান্ডিক্রাফটে অনেক আগে থেকেই আছে। এর দুটোকে যদি একসাথে করা যেত তাহলে প্রবাবলি কাজে দিত, কিন্তু সেখানেও রিসাইক্লেবিলিটি একটু ডিফিকাল্ট হতো, কেননা সেক্ষেত্রে যে ফাইবারের যে ল্যামিনেশন আছে সেটাকে রিপ্লেস করার জন্য একই রকম প্লাস্টিকের প্রয়োজন পড়তো। সেগুলো চিন্তা করলে তাহলে বায়ো মানে বায়োপলিমারের দিকে আসতে হবে, যে পলিমার গুলো বায়ো সেগুলো ইউজ করলে কিন্তু ইয়ে বাড়বে আর কি। স্যার আবার বায়োপলিমারের কিন্তু আবার কস্ট বেশি, আবার অনেক বেশি কিছুটা বেশি। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বায়োপলিমার তৈরি করতে গিয়ে যে ধরনের পেস্টিসাইড বা ফার্টিলাইজার ইউজ করা হয় সেটাও ঘুরিয়ে ফিরিয়ে পরিবেশের ক্ষতি করে, আবার খাবার তৈরি এগেনস্টও চাপ ফেলে। যেমন ধরুন যে আপনি যদি পলিল্যাকটিক অ্যাসিড তৈরি করতে চান ল্যাকটিক অ্যাসিডের ফার্মেন্টেশনের মাধ্যমে, তাহলে আপনার ডেইরি প্রোডাক্টস এর উপর চাপ পড়বে। তেমনি কর্ন থেকে যদি আপনি পলিওল তৈরি করতে চান তবে তবে কর্ন মিল বা পপকর্ন এসব কর্ন বেসড ফুডের ক্ষেত্রে চাপ পড়বে। এখানে হচ্ছে ডাইলেমা চলেই আসে। আমাদের দেশে তো অনেকাংশে কৃষি প্রধান, আমাদের তো আবার খাদ্যের যোগানটা আগে লাগবে। হ্যাঁ, সেগুলো সবই আছে, এগুলো চিন্তা করেই করতে হবে আসলে আর কি। আচ্ছা আচ্ছা, এখন এরপরে দেখো যে মানে লেখা আছে কম্পোজিট আমরা কেন ইউজ করবো। দেখো প্রথমে যেটা বলা আছে যে অনেক মানে কম্পোজিট ইউজ করলে অনেক ধরনের শেপের প্রোডাক্ট তৈরি করা যেতে পারে, ডিজাইন ভ্যারি করে অনেক ধরনের প্রপার্টি পাওয়া যেতে পারে। সিঙ্গেল ম্যাটেরিয়াল যেমন কি একটা সিঙ্গেল প্রপার্টি খুব বেশি হিট ট্রিটমেন্ট করা যাবে, কিন্তু কম্পোজিটের ক্ষেত্রে অনেক ভ্যারাইটি সম্ভব আর কি। মানে একই ম্যাট্রিক্সের মধ্যে বিভিন্ন ধরনের ফাইবার দেওয়া যেতে পারে, ফাইবারগুলো ডিরেকশন চেঞ্জ করা যেতে পারে, ওয়েট পার্সেন্টেজ চেঞ্জ করা যেতে পারে। কাজে টেলারিং করে বিভিন্ন একই হয়তো পলিমার এবং একই ম্যাট্রিক্স তারপরে কিন্তু অনেক ধরনের প্রপার্টি পাওয়া যেতে পারে, এবং কি অনেক ধরনের শেপও তৈরি করা যেতে পারে পলিমার কম্পোজিট থেকে। এইসব কারণেই এখন আস্তে আস্তে কম্পোজিটের ব্যবহার বাড়ছে। এখানে একটা জাস্ট শুয়ের উদাহরণ দেওয়া হয়েছে আর কি, যে একটা শুয়ের মধ্যে দেখো অনেক ধরনের অনেক কিছু একই এর মধ্যে অনেক ধরনের। এটা কি দেখানো হচ্ছে এখানে এই প্রপার্টিটা আমি শিওর না কি প্রপার্টি, কিন্তু যেটা দেখা আমি যেটা বুঝতে পারছি যে বিভিন্ন ধরনের প্রপার্টি সম্ভব আর কি, একই একটা প্রোডাক্টের মধ্যে বিভিন্ন ধরনের প্রপার্টি আনা সম্ভব। কাজে ডিজাইন টেলারিং করে আসলে কি একই একটা প্রোডাক্টের মধ্যে অনেক ধরনের প্রপার্টি বা মাল্টি প্রপার্টি তৈরি করাও সম্ভব। এইসব কারণে দেখা যাচ্ছে কি আসলে কম্পোজিট ব্যবহার আস্তে আস্তে বাড়ছে। কম্পোজিট ডিজাইন করতে হবে কিভাবে, জাস্ট ইনিশিয়াল একটা আইডিয়া। দেখো প্রথমে তুমি শুধু কম্পোজিট না, যে কোনো ম্যাটেরিয়াল যখন ডিজাইন করবা বা যে কোনো, তোমাকে যদি বলা হয় যে তোমার কাছে তুমি জানো না কিছু একটা প্রোডাক্ট তৈরি করবা, প্রথমে কি দেখতে হয় এই কারো জানা আছে? তুমি ম্যাটেরিয়াল ডিজাইনার, তোমাকে বললো যে একটা এই অ্যাপ্লিকেশন তুমি এখানে একটা কম্পোজিট ডিজাইন করো, বা সরি কম্পোজিট না, যেটা একটা ম্যাটেরিয়াল ডিজাইন করো, প্রথমে তোমাকে কি করতে হবে এটা কি কারো জানা আছে? আমাদের স্যার এক্সপ্লিসিটলি এ ব্যাপারে তেমন কিছু বলা নেই, আমরা ইমপ্লিসিটলি যতটুকু পারি। প্রথমত আমাদের দেখতে হবে যে আমাদের কি কি রিকোয়ারমেন্ট দেওয়া আছে, তারপর আমরা দেখবো যে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো এক্সিস্টিং ম্যাটেরিয়াল আছে কিনা। তারপর আমরা দেখবো যে এক্সিস্টিং ম্যাটেরিয়ালের কোনো জায়গায় ইমপ্রুভমেন্ট করা সম্ভব কিনা। যেখানে ইমপ্রুভমেন্ট করা সম্ভব সেখানে আমরা দেখবো যে ইমপ্রুভমেন্ট কোন কারণে আটকে রয়েছে, এবং কোন ম্যাটেরিয়ালের অভাবে যদি এই ইমপ্রুভমেন্টটা আটকে থাকে তো আমরা দেখবো যে ওই ম্যাটেরিয়াল যে প্রপার্টি গুলোর কথা হয় সেই প্রপার্টি গুলো আমরা প্রসেসিং এর মাধ্যমে আনতে পারি কিনা, বা প্রসেসিং এর মাধ্যমে না আনতে পারলে আমরা কেমিক্যাল স্ট্রাকচার মডিফাই করে করে আনতে পারি কিনা। সেটা স্ট্রাকচার প্রপার্টি প্রসেসিং পারফরমেন্স ম্যাটেরিয়াল স্ট্যাটাস থেকে পুরোটাই ড্র করতে হয়। এখানে কম্পোজিটের ক্ষেত্রে অনেকটাই তাই। তোমাকে প্রথমে তো অবশ্যই জানতে হবে তুমি যেখানে যে অ্যাপ্লিকেশনটা যেখানে সেখানকার স্পেসিফিকেশন কি, মানে সেখানকার রিকোয়ারমেন্টটা কি, সেই রিকোয়ারমেন্ট মিট করার জন্য তোমাকে তখন ম্যাটেরিয়াল ডিজাইন করতে হবে। কম্পোজিটের ক্ষেত্রে একটা সুবিধা যে বললাম একটু আগে, তুমি তো প্রথমে স্পেসিফিকেশন জানবা যে প্রপার্টি কেমন প্রপার্টি দরকার, সেটা চিন্তা করে তারপরে সেখানে তোমাকে চিন্তা করতে হবে তুমি কি রিইনফোর্সমেন্ট নিবা এবং কি ম্যাট্রিক্স নিবা। তো এরপর যখন তুমি ম্যাট্রিক্স রিইনফোর্সমেন্টটা ফিক্স হয়ে গেল, তারপরে তোমাকে চিন্তা করতে হবে যে রিইনফোর্সমেন্ট নিবা সেটার কত পার্সেন্ট নিবা, ডিরেকশন গুলো কেমন হবে, সবগুলা প্রপার্টি মানে সবগুলা তোমার যে প্যারামিটার গুলো আছে সেগুলো তোমাকে ঠিক করে ফেলতে হবে। তো তারপরে লাস্ট আরেকটা স্টেপ সব ম্যাটেরিয়াল এখানে দেখানো হয়নি, আরেকটা কি যে তুমি কিভাবে বানাবা। কারণ ম্যানুফ্যাকচারিং টেকনিকটা চেঞ্জ করলে কিন্তু একই ম্যাটেরিয়ালের প্রপার্টিও চেঞ্জ হয়ে যেতে পারে।
যে অন্যান্য অন্যান্য ম্যাটেরিয়ালের মতো কম্পোজিটেরও কি প্রথমে তোমাকে জানতে হবে স্টেজটাকে, তুমি যেখানে অ্যাপ্লাই করবে সেখানে কি প্রপার্টি দরকার সেটা জানতে হবে। এরপরে তখন তোমাকে এরপরে স্টেপটা হচ্ছে কি তুমি এরপর রিইনফোর্সমেন্ট চুজ করবা, ম্যাট্রিক্স চুজ করবা। রিইনফোর্সমেন্ট ইউজ করলে কত পার্সেন্ট করবা, কি ধরনের করবা, রিয়েকশন কেমন হবে, এগুলো সব ঠিক করবা। এটা যখন ঠিক হয়ে গেল তারপর তুমি চিন্তা করবা তুমি কিভাবে বানাবা আর কি। মেইনলি আসলে এই তিনটা স্টেপই কম্পোজিট ডিজাইন করার সময়। এরপরে দেখো দূরে টেবিল দেখানো হয়েছে যে এখানে কিছু কিছু ম্যাট্রিক্সের প্রপার্টি দেখানো হয়েছে জাস্ট তোমাদের আইডিয়া করার জন্য যে আসলে কোন ম্যাট্রিক্সের প্রপার্টি কেমন। এগুলা এই কখন যদি ডিজাইন করতে বলা করে দেখালে ভালো হতো। কখন যদি ডিজাইন করতে বলা হয় কম্পোজিট তখন তোমাদেরকে তখন এই টেবিলগুলো কাজে লাগবে আর কি। পলিমারের ম্যাট্রিক্সের মধ্যে দেখো কি দেখানো হয়েছে, পলিমার, থার্মোসেট, থার্মোপ্লাস্টিক, মেটাল আছে, অ্যালুমিনিয়াম, সিরামিক, মানে সব জাস্ট কয়েকটা যেগুলো কমন ম্যাট্রিক্স হিসেবে ব্যবহার করা হয় সেগুলো প্রপার্টি এখানে দেখানো হয়েছে আর কি। আবার এটা তো এখনই তোমার ভালো করে জানতে হবে জাস্ট দেখানোর জন্য যে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের কার প্রপার্টি কোন প্রপার্টি গুলো কেমন সেগুলো আইডিয়া দেওয়া হচ্ছে। তারপরে পেজে দেখানো হচ্ছে যে কমনলি যে রিইনফোর্সমেন্ট গুলো ইউজ হয় সেগুলোর প্রপার্টি গুলো দেখানো হচ্ছে, যেমন সিলিকন কার্বাইড, বোরন, ঠিক আছে, কার্বন, ই গ্লাস, কেভলার, বিভিন্ন ধরনের যে ফাইবার গুলা রিইনফোর্সমেন্ট গুলো ইউজ হচ্ছে তাদের প্রপার্টি গুলো, কার প্রপার্টি গুলো কেমন আর কি। যদি এমন কোনো তোমাদের মনে করো অনেক সময় আসলেও আসতে পারে যে একটা কম্পোজিট তোমাকে বলে দিলে একটা কম্পোজিট বানাতে হবে, তার কেমন প্রপার্টি দরকার সেটা বলে দেওয়া হলো, এই দুটো টেবিল দেওয়া হলো। এখান থেকে তোমাদেরকে বলতে অনেক সময় জিজ্ঞেস করলেও করতে পারে এই টেবিলগুলো ইউজ করে তুমি একটা কম্পোজিট ডিজাইন করো, যে কম্পোজিটটা এই প্রপার্টি বা এই অ্যাপ্লিকেশন ইউজ করা যাবে, তখন হয়তো অনেক সময় এরকম এই টেবিলগুলো লাগতে পারে। স্যার অ্যাপ্লিকেশন স্ট্রেস স্ট্রেন তো দিতে হবে এবং তারপর তো আমাদের এই সাথে দিতে হবে যে এখন যদি এমন কোন অ্যাপ্লিকেশন করে যেগুলো তোমার কমন অ্যাপ্লিকেশন সবাই জানে, সেখানে যদি এমন না আনকমন একটা অ্যাপ্লিকেশন সেখানে হয়তো বলে দিবে। আমি তার কোনো ইকুয়েশন দেখাই নেই, অনেক থেকে কম্পোজিটের ক্ষেত্রে তো ইকুয়েশন অবশ্যই আছে, তাই না? সেই ইকুয়েশন গুলো ব্যবহার করে অনেক সময় এখান থেকে ভ্যালু গুলো ব্যবহার করা যেতে পারে, এরকমও হতে পারে আর কি। এটা জাস্ট আমি বলতে চাচ্ছি আজকের জন্য বলতে চাচ্ছি যে তোমার মানে বিভিন্ন ধরনের যে এনফোর্সমেন্ট গুলো আছে সেগুলো তো অবশ্যই তো মানে টেবিল আকারে তো কোনো না কোনো জায়গায় পাওয়াই যাবে, কার প্রপার্টি কেমন সেগুলো একটু দেখানো হচ্ছে। এগুলো যখন কম্পোজিট ডিজাইন করতে হবে তখন এগুলো ব্যবহার করা যেতে পারে আর কি। ঠিক আছে, আমি আজকে আর কিছু বলতেছি না। কোনো প্রশ্ন আছে নাকি তোমাদের? স্যার বাংলাদেশি কম্পোজিট নিয়ে কোনো রিসার্চ হয়? হ্যাঁ হয়তো অবশ্যই হচ্ছে, সবাই তো করছে, আমি তো করি, আমি করি অবশ্য কি আমি তো ছোট লেভেলে করি আর কি। অবশ্যই হচ্ছে, কম্পোজিট তো ডেভেলপ হচ্ছে না বাংলাদেশে। সিএমসি খুব বেশি হচ্ছে না, মেইনলি পিএমসি আর এমসি হচ্ছে। এখন আমাদের সমস্যা কি যে আমরা আসলে রিসার্চের টার্গেট এমন হওয়া উচিত, প্রথম কথা হচ্ছে যে আমাদের যেন দেশে কাজে লাগে আর কি, এবং তারপরে করা উচিত যে আসলে পুরো ওয়ার্ল্ডে যেন কাজে লাগে। তো আমরা তো আসলে কোন রিসার্চ আসলে সবসময় করতে পারছি না, ওইদিকে চিন্তা আমরা করছিও না আর কি। আমরা করছি কি জাস্ট রিসার্চ করতে হবে যেটা করছি, কিন্তু আসলে রিসার্চের টার্গেট হওয়া উচিত কি, প্রথম কথা হচ্ছে যে আমাদের যেন দেশকে সে যে রিসার্চটা করলাম দেশে যদি কোনো কাজে না লাগে তাহলে কিন্তু সেই রিসার্চটা না করাই ভালো আর কি। কারণ এখন যে তুমি একটু আগে বললাম না যে পলিমারে তো অনেক অনেক জায়গায় পলিমার ইউজ করতেছে, এখন তুমি যদি রিইনফোর্সমেন্ট দিয়ে পলিমারের স্ট্রেংথ প্রপার্টি ভালো করতে পারো তাহলে তো অবশ্যই কি সেটা হিসেবে তো খারাপ হবে না, তাই না? জি স্যার। মানে আমাদের কিন্তু অনেক ন্যাচারাল ফাইবার আছে মানে অ্যাভেলেবল ভরা আর কি। ন্যাচারাল ফাইবার যে কোনো ধরনের ইয়ে থেকে ন্যাচারাল প্রোডাক্ট ম্যাটেরিয়াল থেকে কিন্তু ফাইবার বা রিইনফোর্সমেন্ট বের করা যায়, সেগুলো একটা ফিল্ড আছে কিন্তু আমাদের যে আমরা সেই রিইনফোর্সমেন্ট গুলো ইউজ করতে পারি কিনা। কিন্তু স্যার ন্যাচারাল প্রোডাক্ট থেকে যদি ফাইবার কালেক্ট করতে চান তবে তো এখানে ফাইবারের যে প্ল্যান্ট থেকে করবেন সেটা কাল্টিভেশন থেকে শুরু করে অনেক কিছু চলে আসে, সেটা তো স্যার আমাদের ন্যাচারাল সাইজের হাতে থাকে না। তুমি নিচে কাল্টিভেট করবে না, যেগুলো তো অলরেডি আছে তোমার ন্যাচারালি অলরেডি তোমার তৈরি, মানে আমরা লাগাচ্ছি সেসব গাছগুলো, যে প্ল্যান্টগুলো আমরা গ্রো করছি সেসব প্ল্যান্ট থেকে কিন্তু ফাইবার বের করা সম্ভব। কিন্তু অ্যাকচুয়ালি স্যার কোন ফাইবারটা হবে স্ট্রংগেস্ট বা কোনটা স্ট্রাকচার কি রকম সেটা তুমি কি জানবা না? তোমার যদি ডাটাবেস না থাকে তোমাকে তো নিজেকে তৈরি করতে হবে ডাটাবেস। আমি একটু চেষ্টা করি কি যে নতুন নতুন ফাইবার ইউজ করে সেগুলো প্রপার্টি কেমন সেগুলো দেখা যেতে পারে আর কি। যেগুলো মনে করো যে জুট ফাইবার অনেক বেশি ব্যবহার হয়ে গেছে অলরেডি, তো সেগুলোর প্রপার্টি তো সবাই জানে,
যেগুলো আর একটু আনকমন ফাইবার সেগুলো প্রপার্টি কিন্তু সবাই জানে না, সেগুলো একটা কিন্তু কাজ হতে পারে। সেই ফাইবারটা তুমি কাজ করলে, ফাইবারে তুমি প্রপার্টি নিয়ে বের করলা, সেগুলো তুমি ডাটাবেসে দিয়ে দিলে আর কি। স্যার এখন যে আপনি যে ফাইবার নিয়ে কাজ করছেন, এই ফাইবার কোনো সিস্টেমেটিক ওয়েতে করছেন, যে স্ট্রাকচার বা কেমিস্ট্রি ওয়াইজ? আমরা তো এটাই বলছি যে আমরা তো আসলে ওইভাবে রিসার্চ চিন্তা করি না। আমাদের চিন্তা করা উচিত, ওইটাই তো চিন্তা করা উচিত যে আমরা যদি কাজটা করব কিভাবে করব, এই মানে এটা কিন্তু আবার ডিফারেন্ট। তুমি কিভাবে ফাইবার স্টার্ট করছো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ফাইবারের প্রপার্টি কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। যেমন ধরুন যে আপনি সেলুলোজিক কন্টেন্ট বা লিগনিন কন্টেন্ট অনুযায়ী আপনি ন্যাচারাল ফাইবারের স্ট্রেংথ করবেন। তারপর ন্যাচারাল ফাইবারের স্ট্রেংথ কোন প্ল্যান্ট থেকে কিরকম সেটা বায়োলজিক্যাল ফাইলোজেনি অনুসারে তাদেরকে সারলেন, যাতে ডাটাবেজ আপনার সার্চ করতে সুবিধা হবে। এরকম কি কোনো কম্প্রিহেন্সিভ কাজ করা হচ্ছে বাংলাদেশে, বা আপনি এর মধ্যে? এরকম আমি করছি, আমি তো অবশ্যই করছি না, কিন্তু যারা কাজ করে, যেমন মনে করেন জুট রিসার্চে, ওরা কিন্তু জুট নিয়ে কাজ করে, ওরা কিন্তু আবার করছে আর কি। যারা হচ্ছে শুধু রিসার্চই করে, আমরা তো মনে করি যে আমাদের তো অনেক ধরনের কাজ, সত্যি কথা বলি আর কি, মানে এটা যে অ্যাকচুয়াল সিচুয়েশন আর কি। মানে আমরা যেমন তোমাদেরকে পড়াচ্ছি, আমাদের টিচার আর কি, টিচারদের কথা বলছি, তাদের অন্যান্য কিছু কাজও আছে। এত কিছু করার পরে আসলে তারপরে আমাদের আসলে রিসার্চ যেটা বলতেছে, রিসার্চ করতে গেলে কিন্তু ওইভাবেই করা উচিত আর কি। ঠিক আছে, যারা শুধু রিসার্চ করে বানাচ্ছে, তারা কিন্তু ডিপলি চিন্তা করেই করে আর কি। রিসার্চের আসলে ওইটাই, তুমি যদি কোনো রিসার্চ করতে চাও, তোমাকে আসলে প্রথমে তো ওগুলো চিন্তা করেই করা উচিত, যেটা আমরা করতেছি সেটা মানে কতটুকু ভালো রিসার্চ হচ্ছে, সেটার আউটপুট গুলো কি, এগুলো চিন্তা করেই করা উচিত। স্যার আমাদের তো নেক্সট উইক থেকে যে পলিমার কম্পিউটারে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সেটা। আচ্ছা আচ্ছা, তো তোমাদের কি লেখা, কি অবস্থা, লিখছো সবাই না লিখতেছো নাকি? স্যার এখানে একটা কোয়েশ্চেন ছিল একটু। হ্যাঁ স্যার মানে ডিজাইনের কাজটা আসলে মানে গ্রুপে 5 জনের মধ্যে ভাগ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ প্রতিটা স্টেপই তো মানে একটার সাথে এত ইন্টারলিঙ্কড। আমরা যদি কেমিস্ট্রি নিয়ে কথা বলি, বা আমরা ওই যে মানে মেইন যে এক্সট্রুশন প্রসেস, বা পরে লাস্টের দিকে মানে ফর্মিং এর পরে অন্য যে পোস্ট প্রসেসিং যেটারই কথা বলি আমরা, স্যার সবই তো খুবই লিঙ্ক। স্যার এটা আসলে গ্রুপে কিভাবে ভাগ করবো, এটা নিয়ে আপনার কোনো আইডিয়া আছে নাকি? না এখানে আমি তো বলতেছি একটা সিটি রিপ্লেসমেন্ট, খুব বেশি সময় কিন্তু এখানে দেওয়ার দরকার নাই আর কি, তাই না? তোমার তো মাত্র একটা সিটির বদলে এই জিনিসটা আর কি, মোটামুটি এটা করে ফেলো। এত যে খুব ডিপলি করে করতে হবে তাও তো না, বুঝছো না? মোটামুটি যে চিন্তা করো যে তোমরা কি করবা, একটু লিখে ফেলো আর কি। মানে এত এত সময়, খুব বেশি সময় দেওয়ার দরকার নাই, এটা জাস্ট একটা সিটির বদলে কিন্তু এটা, বুঝতে পারছো? জি স্যার। অত বেশি এফোর্ট দেওয়ার মানে মনে হয় দরকার নাই আর কি। আর তোমরা যেটা যেটা তোমরা চিন্তা করো যে এমন হতে পারে দুজন মিলে একটা একটা টপিক করছে, এরকম হতে পারে। কেউ হয়তো দেখলাম কিভাবে বানাবা সেটা দেখলা, কেউ তো চিন্তা করতে পারো যে মানে কোন কোন কি ধরনের দরকার, কোন টেকনিক দরকার, এরকম করতে পারো আর কি। এখন কি এখনো শুরু হয়নি, তোমাদের কাজ শুরু করো নাই নাকি? না করেছি স্যার, জাস্ট আমরা মানে কিভাবে সেগমেন্টেশনটা করব বা এটা দেখো, এটা তোমাদের ইচ্ছা, মানে তোমরা তো এটা তো আমি তোমাদেরকে বলে দিতে পারছি না ডাইরেক্টলি, বুঝছো না? তোমরা যেটা ভালো মনে করো, যেভাবে যেভাবে তোমাদের সুবিধা হয় গ্রুপের মধ্যে। প্রেজেন্টেশন কিন্তু খুব বেশি হবে না, 5 মিনিট আর কি, জাস্ট সামান্য কিছু বলবা, খুব বেশি কিছু বলার নাই। আমার মনে এরপরে শনিবার নাকি, শনিবারের রাত 12টার মধ্যে আপলোড করে দেওয়ার সময় গ্রুপের মধ্যে একজন করবা, মানে 5 জনের পক্ষ থেকে তুমি একজন করলেই হবে। তোমাদের অন্য স্যার কি সিটি দেওয়া শুরু করছে নাকি? সিটি কি দেওয়া শুরু করবে সামনের সপ্তাহ থেকে তোমরা নাকি? আমার সিটি না, অন্য সিটি কি ঠিক হয়েছে তোমাদের নাকি এখনো? সিআর বলতে পারবে। মানে এটা একটু তোমরা খেয়াল রাখো, তোমাদের যেন ওভারলোড না হয় আর কি, যে কোনো এক উইকে যেন বেশি সিটি না পড়ে, যেটা তোমরা খেয়াল রাখো। অনেক সময় স্যারদেরকেও বলা হয়েছে, তারপরেও স্যাররা খেয়াল করে না, তোমরা খেয়াল করে বলো স্যারদেরকে যে একই সময় যেন বেশি তোমাদের ওভারলোড যেন না হয়। আর যে যেখানে আছো একটু সাবধানে থাকার চেষ্টা করো, মানে বেশি ঘোরাঘুরি, তোমরা কি বাসায় থাকো নাকি ঘুরে ফিরে করো? দরকার না হলে বের হই না। সেটাই আর কি, মানে বেশি ঘোরাঘুরি না করে ভালো। বিশেষ করে ঢাকা যারা আছো, ঢাকায় একটু কম, আমি তো বেরিয়ে হই না, ডিপার্টমেন্টে যেয়ে আসি আর কি। আর একটু সাবধানে থাকো সবাই। স্যার আর আমাদের কি রিপোর্ট আর প্রেজেন্টেশন দুটোই সাবমিট করতে হবে? স্যার আমাদের কি রেকর্ডিং করার দরকার নেই আর তো? স্যার ও প্রবলি রেকর্ডিং বন্ধ করে দিয়েছে স্যার। হ্যাঁ সুমিত বলো কি? স্যার আমাদের কি স্যার রিপোর্ট আর প্রেজেন্টেশন দুটোই সাবমিট করতে হবে? প্রেজেন্টেশন সাবমিট করার দরকার নেই, প্রেজেন্টেশন শুধু একটু দেখাবা আমাকে, সাবমিট করতে হবে না, শুধু রিপোর্টটা সাবমিট করবা। ওকে স্যার।
প্রেজেন্টেশন তো আমাকে দেখাই দিবা, যখন যেদিন প্রেজেন্টেশন তোমরা দিবা সেদিন জাস্ট তোমরা প্রেজেন্ট করলেই শেষ। আর খুব বেশি তো না, বললাম না 5 মিনিটের মধ্যে প্রেজেন্ট শেষ করবা, খালি খুবই সামান্য কিছু বলবা। ওকে স্যার। রোল কল করা শুরু করছি। রোল 1, ইয়েস স্যার। 2, roll 2, 3, Present, sir. 4, প্রেজেন্ট স্যার। 5, Present, sir. 6, Present, sir. 8, roll 8, Present, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, 11, 12, Yes, sir. 13, Present, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, 22, Yes, sir. 23, Yes, sir. 24, 24, 25, Yes, sir. 27, তোর 27 কি নাই? 28, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, 38, Present, sir. 39, Yes, sir. 40, 40 আছো? Yes, sir. Sir, 40. 41, Yes, sir. 42, Yes, sir. 44, 44 কি আছো? নাই? 45, Yes, sir. 45. 46, 46, 47, Present, sir. 47. 48, Yes, sir. 48. 49, Yes, sir. 50, Yes, sir. 13, 13 বাচ্চা 20, 13 বাচ্চা 29, Yes, sir. 12 বাচ্চা 19, আমি একবার বলি যে অ্যাবসেন্টটা একটু দেখো। Sir, roll 2 present. ঠিক আছে, রোল 11 কি আছো? Sir, chat এ লিখছে roll. আমি দেখি নাই, খেয়াল করি না, কি জানি একটা মেসেজ কত সে কত 11? স্যার আমি message টা 11 দেখি নাই। 46 চ্যাটে লিখছে স্যার। আমি তো এদিকে তাকাচ্ছি তো, আচ্ছা দেখি আমি 11 আর কত 46 আচ্ছা। রোল 24, 27, 33, 44, 46 কে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে শনিবারে দেখা হবে আবার। ভালো থাকো সবাই। থ্যাংক ইউ।